জেলার আইপিএস অফিসার নন্দিতা কুমারী একটি অটোতে চড়ে নিজের বাড়ি যাচ্ছিলেন। অটো চালকের এটা ধারণাই ছিল না যে মহিলা তার অটোতে বসে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং জেলার আইপিএস অফিসার। নন্দিতা লাল রঙের শাড়ি পরেছিলেন এবং দেখতে তাকে একদম একজন সাধারণ মহিলাই লাগছিল। তিনি তার ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন। নন্দিতা ভাবলেন যে তার ভাইয়ের বিয়েতে তিনি আইপিএস অফিসার হিসেবে নয়, বরং শুধু একজন বোন হিসেবেই যাবেন। অটো চালাতে চালাতে ড্রাইভার বলল, ম্যাডাম, আপনার জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, নইলে আমি এই রাস্তা দিয়ে খুব কম যাই। আইপিএস অফিসার নন্দিতা অটো চালককে জিজ্ঞেস করলেন, কিন্তু এমন কেন ভাই, এই রাস্তায় কি সমস্যা? অটো ড্রাইভার বলল, ম্যাডাম, এই রাস্তায় কিছু পুলিশ দাঁড়িয়ে থাকে। আমাদের এই এলাকায় যে ইন্সপেক্টর আছে সে অটোর চালান বিনা কারণে কাটে আর অটোওয়ালাদের থেকে কোনো ভুল ছাড়াই টাকা তোলে। আর যদি ইন্সপেক্টরের কথা না মানা হয় তাহলে সে লোকের সাথে মারধর করে। আর জানি না আমার কপালে কি লেখা আছে। ভগবান করুন যেন এই সময়ে ওই ইন্সপেক্টরকে রাস্তায় না পাই, নইলে সে কোনো ভুল ছাড়াই আমার থেকে টাকা আদায় করবে। আইপিএস নন্দিতা মনে মনে ভাবছিলেন, সত্যিই কি এই অটো ড্রাইভার যা বলছে তা সত্যি? সত্যিই কি এখানকার থানার ইন্সপেক্টর এত খারাপ কাজ করে? কিছুটা দূর এগোনোর পর তিনি দেখলেন যে রাস্তার ধারে ইন্সপেক্টর দিলীপ রানা তার সঙ্গীদের সাথে দাঁড়িয়ে আছে এবং গাড়ি চেকিং করছে। যেই অটোটি তাদের সামনে পৌঁছল, ইন্সপেক্টর দিলীপ রানা লাঠি দিয়ে ইশারা করে অটো থামিয়ে দিল। তারপর ইন্সপেক্টর দিলীপ রেগে গিয়ে বলল, এই ও পাইলট, নিচে নাম। তোর বাপের রাস্তা নাকি? এত স্পিডে অটো চালাচ্ছিস? আইনের কোনো ভয় নেই? চল এখন জলদি ৫,০০০ টাকা চালান ভর। এই বলে ইন্সপেক্টর চালানের বই বের করল। ড্রাইভার মোহন ভয় পেয়ে বলল, সাহেব, আমি কোনো নিয়ম ভাঙিনি। আপনি কিসের চালান কাটছেন? দয়া করে এমন করবেন না, আমার কোনো ভুল নেই। আর এখন আমার কাছে এত টাকাও নেই, আমি আপনাকে ৫,০০০ টাকা কোথা থেকে দেব? এটা শুনে ইন্সপেক্টর দিলীপ আরও রেগে গেল। সে উঁচু গলায় বলল, আমার সামনে বেশি মুখ চালাবি না। টাকা নেই তো অটোকে ফ্রিতে চালাস? জলদি অটোর কাগজ বের কর। এই অটো চুরির নয় তো ড্রাইভার। তাড়াতাড়ি সব কাগজ বের করে দেখিয়ে দিল। কাগজ একেবারে ঠিক ছিল, সব কিছু সম্পূর্ণ ঠিক ছিল। কিন্তু ইন্সপেক্টর দিলীপ তবুও বলল, কাগজ তো ঠিক আছে, কিন্তু চালান তো ভরতেই হবে। এখন ৫,০০০ নয় তো ৩,০০০ই দে, নইলে তোর এই অটো এখনই সিজ করে দেব। পাশেই দাঁড়িয়ে থাকা আইপিএস নন্দিতা কুমারী এই সব কিছু মন দিয়ে দেখছিলেন আর শুনছিলেন যে কিভাবে ইন্সপেক্টর দিলীপ সিং রানা একজন গরিব আর পরিশ্রমী অটো ড্রাইভারকে বিনা কারণে হেনস্থা করছে, তার থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। তার মনে রাগ এলেও তিনি নিজেকে শান্ত রাখলেন, যাতে প্রথমে পুরো সত্যিটা বুঝতে পারেন আর তারপর সঠিক সময়ে ব্যবস্থা নিতে পারেন। অটো ড্রাইভার ভয় পেয়ে ইন্সপেক্টর দিলীপকে বলল, সাহেব, এত টাকা আমি কোথা থেকে আনব? এখনো পর্যন্ত মাত্র ৩০০ টাকা রোজগার হয়েছে। আমি কি করে আপনাকে ৩,০০০ দেব? দয়া করে ছেড়ে দিন সাহেব, যেতে দিন। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি গরিব মানুষ, সারাদিন খেটে পরিবারের পেট চালাই। আমার ওপর দয়া করুন সাহেব। কিন্তু ইন্সপেক্টর দিলীপ রানার একটিও দয়া হলো না। সে রাগে ফেটে পড়ল। সে ড্রাইভারের কলার ধরে তাকে বাজেভাবে মারতে লাগল আর চিৎকার করে বলল, যখন টাকা নেই তো অটো কেন চালাস? তোর বাপের রাস্তা নাকি যে এত স্পিডে অটো চালাবি? উপরন্তু আমার সাথে তর্ক করছিস? চল, তোকে থানায় নিয়ে মজা দেখাচ্ছি। এইটুকু শুনতেই আইপিএস নন্দিতা নিজেকে আটকাতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন আর ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্সপেক্টর, আপনি একদম ভুল করছেন। যখন ড্রাইভার কোনো ভুল করেনি তখন আপনি তার চালান কেন কাটছেন? উপরন্তু আপনি ওকে মারধর করলেন। এটা আইনের লঙ্ঘন। আপনার কোনো অধিকার নেই কোনো গরিবের উপর এভাবে অত্যাচার করার। একে যেতে দিন। ইন্সপেক্টর দিলীপ রানা আগে থেকেই রেগেছিল। নন্দিতার কথা শুনে সে আরও রেগে গেল। সে তার ছেলের সাথে বলল, আচ্ছা, এখন তুই আমাকে শেখাবি আইন কি? তোর খুব মুখ চলছে, মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে। চল, এখন দুজনে একসাথে জেলে থাকবি, ওখানে নিজের মুখ চালাবি। নন্দিতার মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। তিনি দেখতে চাইছিলেন যে এই ইন্সপেক্টর শেষ পর্যন্ত কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টর দিলীপের এটা বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ শাড়ি পরা মহিলা কোনো সাধারণ নারী নন,
বরং জেলার আইপিএস অফিসার নন্দিতা। কুমারী, দিলীপ, রানা তার সঙ্গীদের আদেশ দিল, চল দুজনকেই থানায় নিয়ে চল, ওখানেই দেখব এদের কত মুখ চলে। তখনই দুজন পুরুষ কনস্টেবল আর দুজন মহিলা কনস্টেবল সঙ্গে সঙ্গে এগিয়ে এলো, আর তারা ড্রাইভার ও আইপিএস নন্দিতাকে ধরে ফেলল। যখন তারা থানায় পৌঁছল, ইন্সপেক্টর দিলীপ সিং বলল, এদের এখানেই বসিয়ে দে, এখন এখানে দেখি এরা দুজন কি করে, এদের যোগ্যতা তো এদের দেখাতে হবে। হাবিলদাররা দুজনকেই একটা বেঞ্চে বসিয়ে দিল। দিলীপ সিং রানা চেয়ারে বসতেই তার মোবাইলে একটা কল এলো। সে কল তুলে বলল, হ্যাঁ, আপনার সব কাজ হয়ে যাবে, ওই কেসে আপনার নাম আসবে না, শুধু আমার টাকা তৈরি রাখবেন, টেনশন নেবেন না, আমি আপনার সব কাজ করে দেব। আইপিএস নন্দিতা কুমারী আর অটো ড্রাইভার দুজনেই বসে এসব শুনছিল। নন্দিতা মনে মনে ভাবছিলেন, এই ইন্সপেক্টর শুধু রাস্তাতেই লোকেদের বিরক্ত করে না, বরং থানার ভেতরেও হুঁশ নিয়ে কাজ সারে। সে গরিবদের লুটে আর তাদের হক মারে। নন্দিতা রাগটা চেপে রাখলেন। তিনি জানতেন যে এই মুহূর্তে রেগে গিয়ে কিছু করা ঠিক হবে না। আসল মোকাবেলা প্রমাণ আর সঠিক উপায় করতে হবে, যাতে পুরো পুলিশ প্রশাসন আর শহর পারে। তিনি ভেতরে ভেতরে পরিকল্পনা করছিলেন যে কিভাবে একে সবার সামনে ফাঁস করা যায়। পাশে বসা অটো ড্রাইভার চিন্তিত ছিল। সে তার বাড়ি আর বাচ্চাদের নিয়ে চিন্তা করছিল। নন্দিতা তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আপনি ঘাবড়াবেন না, এই ইন্সপেক্টর আপনার কিচ্ছু করতে পারবে না, আমি আপনার সাথে আছি, আমি সব দেখে নিয়েছি, আর আমি একে ফাঁস করবই, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো ভুল নেই। আপনি সুরক্ষিত আছেন, আমি কোনো সাধারণ মহিলা নই, আমি আইপিএস অফিসার নন্দিতা কুমারী। আমি এই ইন্সপেক্টরের সমস্ত কালো কারবার খুঁজে বের করছি, তাই এখন চুপ করে সব দেখছি, তারপর সব পরিষ্কার করে এর যোগ্যতা লোকের সামনে দেখাবো। এটা শুনে অটো ড্রাইভার কিছুটা স্বস্তি পেল। সে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আপনি কি সত্যি আইপিএস ম্যাডাম? কিন্তু যখন আমার সাথে এইসব হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন? আমাকে বাঁচালেন না কেন? আপনি কোথাও মিথ্যে বলছেন না তো? বা আপনি এদের সাথে জড়িত নন তো? ড্রাইভার কিছুটা ঘাবড়ে গেছিল। নন্দিতা তাকে শান্তভাবে ভরসা দিলেন, না, আমি এদের সাথে জড়িত নেই, আমি সত্যি ইন্সপেক্টরকে ফাঁস করার জন্যেই চুপ করে বসে আছি, শুধু দেখছি যে ইন্সপেক্টর আর কত বেআইনি কাজ করে, তাই এখন চুপ আছি, নইলে চাইলে একে এক্ষুনি সাসপেন্ড করে দিতে পারি। তুমি একটু অপেক্ষা করো, তারপর দেখো আমি এর কি হাল করি। কিছুক্ষণ পর ইন্সপেক্টর দিলীপ রানা নিজের কেবিনে চলে গেল। তারপর সে একজন হাবিলদারকে ডাকল আর বলল, ওই অটো ড্রাইভারকে ডেকে আন। হাবিলদার সঙ্গে সঙ্গে বাইরে গেল আর ড্রাইভারকে বলল, সাহেব আপনাকে ভেতরে ডেকেছেন। এটা শুনে ড্রাইভার ভয় পেয়ে গেল, কিন্তু নন্দিতা তাকে সাহস দিলেন আর বললেন, তুমি চিন্তা করো না, যাই হোক আমি সব দেখে নেব। সেই ইন্সপেক্টরের কাছে গেল। ইন্সপেক্টর রানা ড্রাইভারকে দেখে হেসে হেসে বলল, দেখ, যদি তোকে তোর অটো বাঁচাতে হয় তাহলে তোকে 3000 টাকা তো দিতেই হবে, নইলে আমি তোর অটো সিজ করে দেব, উপরন্তু তুই আমার শত্রু হয়ে যাবি। পুরো এলাকাতেই আমারই রাজত্ব চলে, আমি যা চাই তাই করতে পারি, আমার সাথে টক্কর নিস না, যা বলছি তাই কর, জলদি 3000 চালান ভরে দে। ড্রাইভারের বুক জোরে ধরফর করতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, স্যার, এমন করবেন না, আমার অবস্থা দেখুন, এখন আমার কাছে এত টাকা নেই, আমি আপনাকে 3000 কি করে দেব? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আমি ওদের কি খাওয়াবো? ইন্সপেক্টর রেগে বলল, দেখ, আমি তোর কোনো কথা শুনব না, টাকা দে, নইলে তুই বরবাদ হয়ে যাবি, তোর পরিবারেরও ক্ষতি হবে, এখন টাকা তোকে দিতেই হবে। ভয়ের চোটে ড্রাইভার চট করে পকেট থেকে 2000 টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে দিল আর বলল, আমার কাছে শুধু এইটুকু আছে, প্লিজ এটা রাখুন আর আমাকে যেতে দিন। ইন্সপেক্টর টাকাটা নিতে নিতে বলল, ঠিক আছে, যা, বাইরে গিয়ে বস, আর এখন এই মহিলাকে পাঠা যে তোর সাথে এসেছিল। ড্রাইভার বাইরে এসে বলল, ম্যাডাম, এখন সাহেব আপনাকে ডাকছেন। নন্দিতা কোনো দ্বিধা না করে উঠে ভেতরে চলে গেলেন। ইন্সপেক্টর দিলীপ রানা জিজ্ঞেস করল, নাম কি তোর? নন্দিতা আত্মবিশ্বাসী গলায় বললেন, আমার নামে আপনার কি কাজ? আপনি নিজের কথা বলুন, আপনি কিসের জন্য ডেকেছেন? ইন্সপেক্টর অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে একজন সাধারণ মহিলা এত সাহস আর আত্মবিশ্বাসের সাথে তার সাথে এভাবে কথা বলছে। সে বলল, দেখ, বেশি দ্যামাগ দেখাস না, আমাদের কাছে সব দ্যামাগের ওষুধ আছে, এক্ষুনি 2 ডান্ডা পড়লে সব দ্যামাগ বেরিয়ে যাবে। যদি বাড়ি যেতে চাস জলদি 2000 টাকা জের কর, নইলে জেলের হাওয়া খেতে হবে।
নন্দ নির্ভীকভাবে জবাব দিলেন, আমি আপনাকে একটা টাকাও দেব না, আমি কোনো ভুল করিনি, আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন? বিনা কারণে আপনাকে টাকা দেওয়ার মানে কি? আপনি আইন পালন করছেন নাকি নিজেই আইন ভাঙছেন? আপনি যে এই উর্দিটা পড়েছেন তার মানে কি? শুধু গরিবদের ভয় দেখানো, তাদের থেকে টাকা আদায় করা, এটাই কি আপনার ডিউটি? এটা শুনে ইন্সপেক্টর দিলীপ রানা রেগে আগুন হয়ে গেল। সে রেগে হাবিলদারকে ডাকল আর চিৎকার করে বলল, এক্ষুনি এই মহিলাকে জেলে বন্ধ কর। হাবিলদার আদেশ পালন করে আইপিএস ম্যাডামকে লকআপে ঢুকিয়ে দিল। কারো এটা আন্দাজ ছিল না যে আজকে যা কিছু হচ্ছে তার পরিণাম কত গুরুতর হতে চলেছে। নন্দিতা কিছু না বলে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে রাগ নয়, বরং দৃঢ় সংকল্প ফুটে উঠছিল। কিছুক্ষণ পর থানার বাইরে একটা পুলিশের গাড়ি এসে থামল। গাড়ি থেকে আইএএস হিতেশ কুমার বাইরে বেরোলেন। তার মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। তিনি সোজা থানার ভেতরে গেলেন আর একজন হাবিলদারকে বললেন, শুনেছি এখানে কোনো মহিলাকে লকআপে বন্ধ করা হয়েছে। হাবিলদার একটু ইতস্তত করে বলল, হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? তখনই ভেতর থেকে ইন্সপেক্টর দিলীপ রানা বাইরে এলো আর বলল, কে রে, কি ব্যাপার? হিতেশ কুমার তার দিকে তাকিয়ে বললেন, শুনেছিস তুই কোনো মহিলাকে লকআপে লুকিয়েছিস, আমি তাকে দেখতে চাই। দিলীপ রানা বলল, হ্যাঁ ঢুকিয়েছি, চলন দেখাচ্ছি। এই বলে ইন্সপেক্টর দিলীপ হিতেশ কুমারকে নিয়ে লকআপের কাছে গেল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এখন যা হতে চলেছে সেটা তার জীবনের সবচেয়ে বড় ঝটকা হতে চলেছে। লকআপে বন্দী মহিলাকে দেখে হিতেশ কুমার চিৎকার করে উঠলেন, এটা তুই কি করেছিস? জানিস ইনি কে? ইনি আমাদের জেলার আইপিএস ম্যাডাম, তুই এনাকে লকআপে ঢুকিয়েছিস। দিলীপ সিংহের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভয় পেয়ে বলল, ইনি আইপিএস ম্যাডাম, আমার একদমই ধারণা ছিল না। হিতেশ কুমার সঙ্গে সঙ্গে হাবেলদারকে ইশারা করলেন। হাবেলদার লকআপ খুলল আর নন্দিতা বাইরে এলেন। নন্দিতা শান্ত আর ঠান্ডা গলায় পুরো ঘটনাটি হিতেশকে জানালেন, যে কিভাবে দিলীপ রানা অটো ড্রাইভারকে থামিয়ে টাকা চেয়েছিল, কিভাবে সে ড্রাইভারকে মারধর করেছিল, কিভাবে সে তাদের আর ড্রাইভারকে থানায় এনে বিরক্ত করেছিল আর পরে লকআপে বন্ধ করে দিয়েছিল। নন্দিতা জানালেন যে তিনি সব কিছু দেখছিলেন যাতে ওই ইন্সপেক্টরের কুকীর্তি প্রমাণ করা যায়। হিতেশ বুঝতে পারলেন যে ব্যাপারটা খুবই গুরুতর। তিনি তৎক্ষণাৎ বাইরে বেরোলেন, পরবর্তী পরিকল্পনা শুরু করলেন। সবার প্রথমে তিনি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তার সিনিয়র অফিসার এএসপি সিওকে মামলার তথ্য পাঠালেন। ফোনে তথ্যের সাথে লিখিত রিপোর্টও পাঠানো হলো, যাতে প্রতিটি পদক্ষেপের রেকর্ড থাকে। এএসপি রিপোর্ট দেখে পরিস্থিতি গুরুতর মনে করলেন এবং তিনি জেলার প্রশাসনকে নিয়ম অনুযায়ী অফিসিয়াল তথ্য পাঠালেন। ডিএমকে অফিসিয়াল মাধ্যমে মামলার তথ্য দেওয়া হলো আর বলা হলো যে এই মামলায় তৎক্ষণাৎ উচ্চ পর্যায়ে তদন্ত প্রয়োজন। ডিএম এবং এসপি দুজনেই মামলার গুরুত্ব দেখে থানায় পৌঁছলেন। ডিএম থানায় এলেন আর সেখানকার পুরো ব্যাপারটা দেখলেন। ডিএম দিলীপ রানাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন অধিকারে কোনো মহিলাকে এভাবে থানায় আটকে রেখেছ এবং বিনা কারণে লকআপে ঢুকিয়েছ? ডিএম স্পষ্ট বললেন যে এই কাজ আইনের লঙ্ঘন। গরিব নাগরিকদের থেকে ঘুষ চাওয়া এবং জেনে মারধর করা একটি অপরাধমূলক কাজ। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন যে মামলার তদন্ত করা হোক। সংশ্লিষ্টের বিরুদ্ধে অপরাধমূলক এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক এবং তৎক্ষণাৎ সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায়। নন্দিতা বললেন যে তিনি এই মামলায় সাক্ষ্য দেবেন এবং সাথে অটো ড্রাইভারও সাক্ষ্য দেবে। ডিএম বললেন যে আজই বিস্তারিত তদন্ত এবং পদক্ষেপের আদেশ দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়। ডিএম সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এসপি এবং ভিজিলেন্স বিভাগটা নির্দেশ দিলেন যে তারা যেন মামলার পুরো তদন্ত করেন। তিনি বললেন যে ইন্সপেক্টর দিলীপ সিংয়ের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক এবং অপরাধমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগী অটো ড্রাইভার ও আইপিএস নন্দিতা কুমারীকে ন্যায় বিচার দেওয়া হোক। নন্দিতা ডিএমকে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানালেন। তিনি বললেন যে এটা শুধু তার একার মামলা নয়, বরং জেলার অনেক গরিব এবং ছোট ব্যবসায়ীরা এই ধরনের অত্যাচারের শিকার হন। তিনি তার বয়ান অফিসিয়াল রিপোর্টে নথিভুক্ত করালেন, যাতে কেউ এটা চেপে দিতে না পারে। অটো ড্রাইভারকেও জিজ্ঞাসা করা হলো। ড্রাইভার ডিএম এবং তদন্তকারী অফিসারদের সামনে জানালো যে কিভাবে দিলীপ রানা কোনো কারণ ছাড়াই চালান ভরার এবং টাকা চাওয়ার হুমকি দিয়েছিল। সে জানালো যে যদি সে টাকা না দিত তাহলে তার অটো সিজ হয়ে যেত আর তার পরিবার না খেয়ে মরত।
অটো ড্রাইভারের বয়ানও অফিসিয়াল ফাইলে নথিভুক্ত করা হলো। তদন্ত শুরু হলো। ভিজিলেন্স টিম থানার রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখল। তারা দেখল যে দিলীপ রানা অনেকবার অটোচালক এবং গরিব লোকেদের ভয় দেখিয়ে টাকা আদায় করেছে। পরের দিন সূর্যের প্রথম কিরণের সাথেই শহরের রাস্তায় অফিসারদের গাড়ির লাইন লেগে গেল। এসপি কমিশনারের সাথে অনেক আইএএস আইপিএস অফিসার থানায় প্রবেশ করলেন। তাদের দেখে ইন্সপেক্টর দিলীপ রানার মুখের রং উড়ে গেল। দিলীপ রানার কোনো কথাই শোনা হলো না এবং তার হাতে হাতকড়ি পরানো হলো। এসআইপি কমিশনার আইএস অফিসার হিতেশকে আদেশ করলেন আর বললেন, দিলীপ রানাকে এখন এই মুহূর্তে জেলের পেছনে ঢোকানো হোক। যে আইনের লঙ্ঘন করবে তার এই হালি হবে। আর এরপর দিলীপ রানাকে জেলের পেছনে ঢুকিয়ে দেওয়া হলো। বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, যদি আপনাদের মনে হয় যে সত্যের জয় হওয়া জরুরি, তাহলে একটা লাইক তো অবশ্যই প্রাপ্য। আপনাদের প্রত্যেকটা লাইক আমাদের নতুন গল্প বানানোর শক্তি যোগায়। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের গল্পটা হয়তো সেটাই হতে পারে যার অপেক্ষা আপনারা বছরের পর বছর ধরে করছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।